আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন মানুষ, থুতনির মাঝে কাটা একটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, দয়া করে চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাটতেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালি চেঁচিয়ে ডাকে, কইরে মুর্শিদদা, আকাম কইরা এখন লুকায় আসিস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইসি। আমি বারান্দা পেরিয়ে বাইরে আসে গম্ভীর মুখে বলল, ওনারা তো বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আসি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করলেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি গেল আমিরের চোখে। সে দেখলো কত বড় ভুল করে ফেলেছে সে। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল? আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত ছেড়ে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙুল উঠিয়ে কঠিন শাসনের স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছিল, বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর সাইরা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী একদলে, সে কিছুতেই ছাড়বে না। ঢুক গিলে বলে, চোখ উড়াইয়া লাভ নাই, কুকামের উসুল না তুইলা যাইতাছি না। আমির রাগের শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তেই সৈয়দের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে টর্চ, হারিকেন। আধার নেমে আসছে। আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ্বরে বললেন, শিউলির আম্মা, কয়েকজনের লইয়া মাইয়াডারে বাইর করে আনো। লুক আইসে নটি, গ্রামটা নটির ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথা চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে আসছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলাই ছিল। টর্চ করে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালোই সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি, এই মেয়ে নিয়ে অনেক অহংকার। এই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছুই করিনি। আম্মা এসব শুনলে মরেই যাবে। আপনারা এমন করবেন না। কারো কানেই কথা পৌঁছালো না পদ্মজার। আর্তনাদ বা আকুতি বা কান্না। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে। কখনো ঘুমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরেই। 3-4 জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল। ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমন করে ধরছেন কেন? আপা, আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছুই করি নাই রে পূর্ণা। পূর্ণা কিছুই বুঝে উঠতে পারছিল না। শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বইনরে এইভাবে ধরছেন কেন? সারেন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বেরা গেছিল, এজন্য খালি বাড়ির বেটা সেরা ডাইকা আইনা রস কমাইছে। পূর্ণার গা রি রি করে উঠল।
তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হের মাইয়াটাও অমন হইছে, নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মায়াডারে বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব, আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আবার মা নিয়ে কিছু বললে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মণি অন্যরকম হতে যেন মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফোঁস ফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এতই সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকছে, তাই সামনে কেউ এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো, পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্ধা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরও 3-4জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ের পরে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে আর তাদের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘনঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওরে মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারে দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আয়াই পড়ছি। হেমলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল হাওয়ার বাতাসে ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার তো খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসেই উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করলেন, আইয়াই তো পড়ছি, ওই যে বাজারে ঘাট দেখা যাইতাছে, নৌকাটা বারবার দুলছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। আনন্দবাজারের বাজারটা খুব ছোট একটা পিঁপড়ার মতো লাগছে। চারিদিকে ঝড় বইছে, মনে তো বইছেই। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে কয়েকবার প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করলো, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুরে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা, বড় আপা করে গলা ফাটিয়ে কাচ্ছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মাতে এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পাজামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। গলা ফাটিয়ে ভয় চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে। কাছেই আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে বাপমা তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে জড়িয়ে এসে ধরল পদ্মজাকে। তার পুরো শরীরটাই কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে।
পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা আপা কেন মেয়ে হলাম আপা, এত কষ্ট হচ্ছে আপা, আপারে। পদ্মজার দু চোখ বেয়ে টুপ টুপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান সৈয়দ। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজার জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে লইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল, চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সৈয়দ মা গো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা লাথি দিল। 2-3 জন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রাণ ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে, জলিলের হাতে শরীরের সর্বশক্তি নিয়ে কামড়ে দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন, মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে উঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতাছো? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। সে চোখ বুজে রেখেছে, 2 হাত বুকের উপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, যান এখন থিকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর 2 জন লোককে নিয়ে পূর্ণাকে ঘর তুলে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে গিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করেছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থামতো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরত বাড়িতে গিয়া রইছে মনে হইতাছে, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনে গলায় বললেন, তাই হবে। 2 জন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ থেকে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওরান বাসন্তী আইছে। পরপরই নিজের মনে বুঝলেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথায় ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাসও বইছে। তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরও 2 জন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃদস্পন্দন থেমে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুঁয়ে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলান। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অনেক অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছো কে? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের সাথে দমকে পড়ল। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধেই হচ্ছিল। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটাকে? হেমলতা প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠলেন, পদ্মজারে! পদ্মজার বুক ধরাস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী এসেছে, তার শক্তি এসেছে। পদ্মজা দুর্বল 2 হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙা গলার জোর দিয়ে শুধুই ডাকলো, আম্মা আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাসই হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বের হয়ে আসছে তার সোনার কন্যার একই রূপ। কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাপড়ের মতো উঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এখানে তো মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এখানে কেন? কি হয়েছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। 2 জন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার কোনো শব্দই হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়।
মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন, মিনমিনিয়ে গলায় বলেন, আমি সেরিডারে মারতে কই নাই। জলিল, সৈয়দ আর মঞ্জুর স্যার আইন নিজের ইচ্ছায় মারছে। আপনি আটকাইলেন না? আটকাইছি বইলাই মেয়েটা বাইসা আছে। আর এমন নোটিদের বাঁচারই অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা দেখা আমার দায়িত্ব, আপনার না। জলিল, সৈয়দ আর মঞ্জুর ছেলেকে তো দেখাই যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতা সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো। তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, জলিল, সৈয়দ আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আইবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলীর। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। ভিড় কমতে কানে তালা লাগা শব্দে প্রচণ্ড বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, 2 হাতে 5 কলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন যেন করে উঠল। কষ্টে বুকে চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার যে অনুভূতিটা হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব। প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। আর সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামাকাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকাতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে 1 ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই। পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণাও ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে, হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে 2 মেয়ের কান্না শুনলেন, সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের প্রচণ্ড বেগ। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছোস? আবার কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যু বেগে ফিরে তাকালেন। পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি ওই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় চলে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে, সবকিছুই শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটে শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টেরই পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে প্রচণ্ড ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে বাড়ির পিছনে আসলো। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা। অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উপরে উঠে আসেন। পদ্মজা আর কিছুই বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধুই দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে গিয়েছে।
মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজা, পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দুবোন চাওয়াচাই করলে একবার। হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলারই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে মানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। এই আত্মহত্যার কথা কখনোই ভাববি না। দোষীর আত্মা হত্যা করা উচিত। আমি মনে করি এতে কোনো পাপই নেই, বরং পাপীকে বিনাশ না করাই পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনোই না করে। সেই মেয়েদের এসব কি শিক্ষা দিতেছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? মঞ্জুরা হইচই করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরের কথা হজম করে নিলেন। এরপর আবারও মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনোই ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী, দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এতটুকুতেই দুর্বল হয়ে পড়ে, তাহলে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতেই পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে তাদেরকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেয়া ঠিক হবে না। অন্য কোনো মেয়েদের সাথে যে নোংরামো করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজেরই। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলল না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। ধপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাকো। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ের মাঝে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, রক্ত কার? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রি রি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত, বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুহাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়েদের মতোই অন্যরকম হতে পারত মা। হেমলতার কথায় মঞ্জুরা সবার মুখ বিষণ্ণতা ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধবোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠোনে পা রাখেন। তখন মগা আসলো, এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রশংসা করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখার আবরণে নিজেদেরকে ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খা খা রোদ্দুর, তপ্ত বাতাসে আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়া দৃশ্য চোখে পড়ছে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। পটের ছায়া আশ্রয় নিয়েছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো, পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, ঝিমধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল
হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার জন্য পাগল সে। বড় বরের মতোই মান্য করে। পদ্মজা মৃদু হাসল। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ের এগিয়ে চলা। স্কুল মাঠে অনেক মানুষ বসে আছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষই আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজনকে দুদিকেই দাঁড়া করানো হলো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাহির হইতে, বাড়িতে আর কেউ আসিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর হতেই বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইরেতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রি রি করে উঠল। সে চোখ বুঝে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরেই হুঙ্কার দিয়ে উঠলেন, একটা অসানা সেরা খালি বাড়িত কোনো সেরির কাছে কেন যাইব? আপনার নিজের সেরা বলে তার দোষ ডাকতে পারবেন না। আমার সেরির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে একই ঘরের বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলায় সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন। সামনে নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝে থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকার বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতেই ভিজতাম, তবুও ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিটা বাড়িতে একলা তখন বাইরে হয়ে গেল না কে? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজা সাথে সাথেই চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কায় আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরাম অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, সৈয়দ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খুঁজা, মনে হয় ভয়ে কোনো হানে লুকাইছে। রশিদ আলী হঠাৎ গমগম করে উঠলেন, এটা আমি মানি না, তার আরে আপনারা সাইরা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের সেরারে ডাইকা রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমির রেগে মেগে গিয়ে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করে চেষ্টা করল। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামই। মজিদ সবার কথা প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে, আর আমার ছেলেকেও সবাই চিনে। সে কেমন, যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে পাপের যে অভিযোগ করা হয়েছে তার যুক্তিযুক্ত কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকেই শাস্তি দেই না, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে লাগলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা ভরা। মজিদ মাতব্বর ধীরশান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানে
হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে তাকিয়ে দৃষ্টিপাত করলেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন। আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড়মের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথাই তার মুখে আসছে না। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন নামের একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই মনে হচ্ছে না। অনুভূতিগুলো খুবই ভোতা। যা হয়ে যাওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নাই। বিচার সভা ভেঙে গেল। মসজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথাই কানে আসে তাদের। পদ্মজা আমির দুইজনেরই চরিত্র খারাপ, এই জন্যই তাদের বিয়ে হচ্ছে। ক্ষমতাবান মাতব্বর বলে পুরো ব্যাপারটাই ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু তলে তলে তো নিজেরাও জানে তাদের ছেলে মেয়ে কেমন। তাই ব্যাপারটা তাড়াতাড়ি করেই বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে কয় তো সেরি প্যাট বাদাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুবই কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছল ছল করে উঠে। খুব কাঁদতে ইচ্ছে করছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরলেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার মধ্যে তিনি বললেন, জীবন খুবই ছোট। এই ছোট জীবনে অনেক ঘটনাই ঘটে যায়। যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তাও কিন্তু ঠিক না, উচিত না। ভালো খারাপ সবকিছু মিলিয়ে এই জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানেই নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটাই ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কী বা আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনেই তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে নিয়েছে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। যারা এসব নিন্দা করলো তাদের কখনোই ভালো হবে না। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাতের দুইটা জায়গাতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা রে মা, বাকি জীবনটা তোর পড়েই আছে। সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষদের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদু কর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই দুটি চোখ ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেললেন। জীবনের লীলা খেলায় তিনি আজ নিঃস্ব। পদ্মজার কান্না থামার কোনো লক্ষণ নেই। হেমলতা ছদ্ম গাম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা। জানালা গোলে চাঁদের গাছে আজ আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে। বুকটা কেমন যেন কাউরছে, অনবরতই কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কাল করে তাকিয়ে রইলেন। পদ্মজা নখ খুঁটছে। হেমলতা বললেন, ঘুম আসছে না? পদ্মজা মাথা দুই পাশে নাড়ালো। হেমলতা আর কিছুই বললেন না। পদ্মজা পিনপতন নীরবতা কাটিয়ে বলল, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করলেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা এখন তার ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কেন মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প আজ তোকে শোনাতে চাই, শুনবি? পদ্মজাও সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীত নিয়ে যান। তিনি বললেন, সেদিন রাতে আব্বা এসে আমাকে বলেছিল 3 দিন পরে আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম।
কষ্ট হয়েছিল, আমি আরও অনেক পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনাই নেই, জ্ঞানও যথেষ্ট কম, রকচটা লোকটা। এসব তথ্য জেনে রাগে মন কোনো কিছুই আমার খারাপ হয়নি, তবে একটু ভয় হয়, না জানি কেমন হবে তার সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখনও আমি দেখিনি, বিয়ের দিন আয়নায় প্রথম দেখি। কালো একটা মুখ, চোখ দুটি গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল সেদিন। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে, রাজ্যটক। একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রামসীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লোকের লম্বা লোক থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো, অশিক্ষিত ভেবে না কুচকেছিলাম। আর সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি হয়ে গিয়েছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গিয়েছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল, অপ্রভিত হয়ে উঠলেন। তিনি দৃষ্টি এলোমেলো করে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল, হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার একপাশে একটা বড় ব্রিজ আছে, ব্রিজে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব বেশি। সেখানে এসে দাঁড়ান, ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করল না কোন দিন বলবে। নিশ্চুপতার অবস্থানে ফিরে এলো সে। মুহূর্তের কাল স্থির থেকে হেমলতা বলল, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম, মেয়েটা তো দুর্বল হলো কি করে রে? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করে বলল, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, অনেক রাত হয়েছে। পদ্মজা উঠে বসলো, ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরলো, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন। বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে দেন, পদ্মজার উদ্দেশ্যে বলেন, পদ্মজা, এগুলো কি? হেমলতা ভাঁজ খুললেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি রেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে। তার শরীর কাঁপিয়ে দিল, মাটি থেকে যেন দুটো পা টেনে ধরা হলো। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিতে তাকান, এরপর এক নিঃশ্বাসে দুটো লাইনের দুটো চিঠিগুলো পড়ে অবাক হয়ে যান এবং চিঠিগুলো তিনি পড়াও শেষ করেন। পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার 2 চোখ বেয়ে জল পড়ছে, মাথা নত করে দাঁড়িয়ে আছে সে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে, দুভ্র প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে উঠল এবং বলল, যখন ওনারা শুটিং করতে আসেন। পদ্মজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু কিচ্ছুতেই কিচ্ছু হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, না হলে সে এর লজ্জা থেকে কিভাবে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিচের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আমা, আমার উপর রেগে যেও না প্লিজ। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরেই সূর্যটা উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির জোর চলছে। সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটি মানুষই ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ঘরে ফিরছেন সূর্য উঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি সিদ্ধ চালে ভাত রান্না করা হচ্ছে। ফিরনি, রাজহাঁসের মাংস রান্না করা হচ্ছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামাচামা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যেই নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না, চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা, মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল সে। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করেন। পূর্ণার 2 চোখ জলে নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসল। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ সুরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি একদিনে ব্যবধানী সব ভুলে হবু শ্বশুর বাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা, তোর বন্ধুরাও আসছে। তুই নাকি তাদের ধমকে দিয়েছিস, এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি
ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে, একটা বালিশ বুকে ঝুরিয়ে ধরে দায়সারাভাবে বলে, তুমি অনেক শক্ত রে আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না রে আপা। পদ্মজা আর এই বিষয়ে কথাই বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারিদিকে চোখ বুলিয়ে বলে, তোর নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে। পূর্ণা আতকে উঠে বলল, সে কি? এখন কি হবে? কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখনও চিঠি দুইটা বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দেই, আর মনে নেই। এরপরে একটা অঘটন ঘটে, সেদিন বিচার বসলো, চিঠির কথা ভুলেই গিয়েছিলাম, বারান্দার ঘরে ছিলাম, তবুও রাতে মনেই পড়েনি। আর আম্মা এসে পেয়ে গেল। উত্তেজনা আর ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মা কি বলেছে? পদ্মজা ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এজন্যই আরো ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করেছে? আমি ভাবলাম তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, ঘুমা গিয়ে শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল, কপাল ভাঁজ করে কিছুটা ভাবতে শুরু করলো। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসোনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে পড়তে, বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা তো নাই। তোমার এই ন্যাকার কথা আমার একটুও ভালো লাগে না আপা। পদ্মজা হেসেই ফেলল। পূর্ণার রেগে কথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আব্বা আম্মার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি ছিলেন, এতটাই ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি। তো নাটক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছুই নতুন ছিল, তাই একটা ঘুরে গিয়ে নতুন নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর মনে হচ্ছে আমি ওনাকে ভালোই বাসিনি, সবটাই একটা মোহ ছিল। দূরে ভালোবাসার কথা শোনার পর যতটা উবে গিয়েছে, তবে উনি খুবই একজন সাধারণ মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে হয়তো কোনো ভুল হবে না, কিন্তু এখন সেটা কল্পনাতীত। পরিস্থিতি পাল্টে গিয়েছে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। পদ্মজার এত এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালো চাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালো চাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরে গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখনো লিখন ভাই? যা, তোর সাথে নায়কের বিয়ে দিয়ে দেব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা আসছে, তোর সাথে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্যমামার রাগ কমেছে। মোরুলবাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে সরে দাঁড়িয়েছে। সদরঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, তারপর আর দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে এখানে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগা, মদন সহ আরও দুজন ভৃত্য মোরল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনোই শাড়ি পরেননি। পূর্ণা প্রেমাও ছোট হয়ে পড়েছে। পদ্মজার কখনো ইচ্ছে করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরবে আম্মা। শাড়ি পরানো শেষে চোখে কাজল এঁকে দেন, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার ঝাঁজ বরাবর সিথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকেশ্বরে বললেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানেই গেল না। পূর্ণা চাপা হাতে উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপারে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জায় মিইয়ে গেল, চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপে চারিদিক আলোকিত করলেও হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেলল, আল্লাহ, পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তরে পরি লাগতেছে, বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দেন। লাবণ্যকে বললেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা আসেন।
পদ্মজার মাথায় এক হাত রেখে বললেন, কয়েকদিন পর থেকেই এরাই তোর আপনজন রে, মা আর তোর পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠে, ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। আপনজন মাকে নতুন পদ্মজার বউরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়েও মেয়েকে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও, তোমরা ওরে নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধরফর করছে। মায়ের যেন কি হয়েছে, সে পিছন ফিরে তাকায়। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলঙ্কারে জলজল করা 5 নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজার চোখ নামিয়ে ফেললো। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজায় মুখ দাঁড়িয়েছিলেন পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের শামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুবই কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশা আল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলেন, বাবু, এইখানে বয় আইসা। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতার সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফরিয়ে ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা বেগম বিরক্তই হলেন। পাশ থেকে ফরিনা যা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হুঙ্কা, বাবু এইবার হাতছাড়া হইলে বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু তোর জন্য চান্দের লাক্কান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বললেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আলোচনায় ব্যস্ত। মুহূর্তের পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ লক্ষ গুণ, যার কোনো সীমাই নেই। যার সাথে পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালানয়তো হার পরিয়ে দিচ্ছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানী একজন প্রেমিক আছে। সবাই তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার জন্য যেখানেই সে দাওয়াত পড়ে সেখানেই সেই প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পেছনে আসে। রানী বাড়ির পেছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে যায়। নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে। কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস? কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে করে নিয়ে আসতে মন চাইতেছে তোমাকে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, কিন্তু শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালো চাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কিসব কথা? ওনার বোনরা আছেন। লাবণ্য, রানী, যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্তই হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দাদা ভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে তাকালো। ধমকের স্বরে বলল, যেতে বলছি না। পদ্মজা বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আয়, অন্য কোথাও যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে বলল, কেন? পদ্মজা, পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য, রানী ওরা চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজার পূর্ণার হাত চেপে ধরে বসে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল, একা থেকে তোমার কালো চাঁদের ভালোবাসা খাও, ছি। পূর্ণা চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক না। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি কিছু বাকি আছে?
পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি। বাড়ির ভেতর থেকে চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী, এজন্যই লিখন স্যার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো, পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয়দের বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিল। দাদাভাই দিয়ে গিয়েছে। ঘুমাবার আগে পদ্মজা কাঁপা কাঁপা হাতে কাগজটির ভাঁজ খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধুই আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধানের মিলাটা পাইয়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বললেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইল শুনো মোর্শেদ। আচ্ছা আগে শুনো, আমি কিন্তু শহরে বাসায় কথা কইতে পারুম না, আমি আমার গ্রামের বাসায় কইতাছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল শুনো মোর্শেদ, তোমার ওই মোরল বাড়ি হইতাছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। ওই পদ্ম ফুলটার জন্যই ওই বিলটা এত সুন্দর। আর সেই পদ্ম ফুলটারে আমি তুইল্লা নিয়ে যাইতাছি। এই বিলে পদ্ম ফুলটার সে দামি সুন্দর আর কিছুই নাই, তাই আমার আর কিছুই লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়া দিলাম। বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করলেন ভ্রু কুচকিয়ে। হেমলতা উঠে বসেন। বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না। দায়সারাভাবে বললেন, এত দিনে জানলা? আমি মনে করছি কবে জেন্না ফেলাইছো। আমি তো আর সব জানতা নই। আমাকে বলনি কেন? বললা কি হইতো? সেরি বিয়া দিতা। আর সেরাটা তো নায়ক, কত সেরির লাগে ঘষাঘষি করে। সেরিগুলাও নষ্টাদের সাথে এই সেরাই চলে। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছুই দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্ত একটা সুপাত্র ছিল ছেলেটা। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাবা মা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখনো বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির রয়েছে। পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাব। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা একা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টেরই পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে। পূর্ণা তবুও টের পায় না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছুই না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণা নত যেন হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না রে আপা। মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারল আপা? জানি না। জিজ্ঞাসা করবো আম্মাকে? পদ্মজা ভাবল, এরপর বলল, করব। আজ না, অন্য কোনো দিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে। বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে। আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদদের সাথে বিয়েটা হয়ে যাচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো। বলল, লিখন ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অভ্রপিত হলো। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস তা তো বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়। এরপর যান্ত্রিক স্বরে বলে, পাতিলের তলার মতো কালো হয়ে আমার চাঁদের মতো সুন্দরবনকে বিয়ে করতেছে, তাই বলেই কালো চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না, উনি তো এত কালো না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই এ হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো।
সময়টা শুধুই দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলে উঠল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলে, বড় আপা, বড় দুলাভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পিছনে দরজা দিয়ে পদ্মজা নিয়ে নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া নির্লজ্জ, সকাল সকাল গতকাল বাড়ির সামনে এসে ঘুরঘুর করছে। সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে। বিয়ে তো আরও 3 দিন বাকি, এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ আমার। উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভেতর ঢুকতেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো, এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু চরক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি আর শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে? আমির হেসে ইতস্ততভাবে নতজন অবস্থায় বলল, এই এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুবই অস্থির। হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালোভাবে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে চলে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি। সবসময় মাথা নিচু করে রাখে, কিন্তু কথাবার্তায় মনে হলো নাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখাটা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদচার ঘরের শেষের প্রান্তে বারান্দা রয়েছে। বারান্দা পেরোলেই বাড়ির পিছনের দরজা। আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দাটা নিয়ে নিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো, পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা এবং মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তীর তীর করে বাতাসে বইছে। সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? খুব ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার জন্য সৌভাগ্যে কি হবে আমার? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হই হই করে উঠল, কসম লাগে পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান, তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আমি প্রাণেই বাঁচব না। রাতে ইন্নালিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতেরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, আর কসম দেব না, একবার দেখা দাও। পদচার 2 ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করি আবার বলছে কসম দিবে না। আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মবতী, অনুরোধ রাখো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসেও অস্বস্তি। তবুও সায় দিল। আমি পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতে আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এ মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই আমার জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছুই বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল। মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো। বাড়ির পিছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো, বলল, জে ভাবি যান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্তই হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন শাহর কথা আপনি ওনাকে বলেছেন? উনিটাকে? আপনার আমির ভাই। যে ভাবি যান। মগার অকপট স্বীকারোক্তি পদ্মজা এ নিয়ে আর ভাবল না, আর কথাও বাড়ালো না। মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসে গোপন তথ্য দিল, আগামী 2-3 দিনের মধ্যেই লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে।
খবরটা মগা গত সপ্তাহেই পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কোনো কথা দেয়নি বিয়ে করার, আর না কোনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপই লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। জীবনে আবার কি ঘটতে চলেছে, বুক ধরফর ধরফর করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। মোড়লবাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্ট রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছেও বটে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়ছে। পদ্মজা বরণের সুতার কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছেই না, বমিও পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আমাকে গিয়ে বলবি এক গ্লাস লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নেড়িয়ে চলে গেল লেবুর শরবত আনতে। হেমলতা রান্নাঘরেই ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘরভর্তি মানুষ, অন্যান্য মানুষের কারণে তিনি এমন করছেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একটু একা ছাড়ো। হেমলতার এমন আদেশ অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সবসময় মুখ বন্ধ করে রাখা ভালোই না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজার মায়ের কথায় জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবতগুলো শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো আগোছালো। সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত ভাবছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখন শাহ, ওই যে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নিব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েন? এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। ওদিকে হানি আবার ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলেমেয়ে নিয়ে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ান, তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই তুই পাবি। পদ্মজা কিছু বলার আগেই হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ তার কাছে এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে সে তা জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশিরে অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকল লিখন শাহ, সাথে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে দেখছেন গ্রামের ক্ষেত, আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার সোনার বাংলাদেশ। ফাতেমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরে বউ করে আনবেন, আর ছেলের নাকি গ্রামের মেয়ে পছন্দ হয়েছে। ছেলের জেদের কাছে হার মেনে আসতেই হলো। লিখন শাহের পরনে ছাই রঙা শার্ট, চোখে সানগ্লাস, উত্তেজনায় হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যে যেদিন পদ্মজার কথা ভেবে তার দিন শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝে সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় সে। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনায় পদ্মজাকে নিয়ে সে সংসারও পেতেছে। হয়তো এবার সেটা সত্যি হতে চলছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়ে যায়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন শাহ আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দের অবাক হয়ে তাকালেন। লিলির এসব খেয়ালই নেই। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশল। এরপর বলল, সুন্দর না গ্রামটা?
বুঝছো আব্দু, এই গ্রামটা এত সুন্দর যে আবার একটা সিনেমার কাজের জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বলেন, সে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখেছে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাট, খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু তার হয় না। ফাতেমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের বেশ হাসিই পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখন এমুসব প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর অনেক বড় মনের মানুষ। আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিনই খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠব? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি, ওনার বিব্রতও হবেন না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতোই জায়গা পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে পেয়ে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো? এই খবর ওনারা পেয়ে গিয়েছেন বোধহয়, তাই হয়তো এত আয়োজন। লিখন লিগলির মাথায় গাট্টা মেরে বলল, বাড়িতে 2টো মেয়েও আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো। চল। ইটের বড় প্রাচীর, চারদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে 2জন লোক, দুজনেই লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভেতর ঢুকতে দিল। গেট পার হইলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ, সবকিছুই সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা একটা টিনের বাড়ি আর একটা বড় ঘর। তার সামনে বড় একটা সিঁড়ি, সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি করা বসার বেঞ্চি। আর এই ঘরটাকে গ্রামে আলোকঘর বলা হয়, আর কেউ কেউ আলগা ঘরও বলে থাকে। অতিথিরা এসে এখানে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি করা 2 তলা অন্দরমহল। আলোকঘরে বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিনা ও রিদওয়ান। লিখনকে দূর থেকে আসতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখনের বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বলেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এ হচ্ছেন আমার বড় বাবা মা এবং ভাই বোন। আর আম্মু আব্বু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফারিনা চাচি। আর ওই যে বড় বড় দাড়িগো ফলা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়িরই আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বললেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে যে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসলো। পরিচয় পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলের বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে। চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে, কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়, তখন সে মনে করে তাকে দেখছে কেউ। নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময়ে এসেছি। আমারও একমাত্র ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করিয়ে দিব, আপনারা যদি চান। শব্দর আলী লিখনকে প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বলো। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, এই তো আমার সেরা ইয়া ফুটছে, আমির, এই হানে আয়, দেই হাজা, কার আইসে? ফারিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা সে শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবিও সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখেই বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ, এই যে উনি এসেছিল। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ করা ছবি আমার দেখা। শব্দর আলী, ফাতিমা, লিলি সবাই তখন অনেক হাসলো। কেউ চিনে বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল,
জানিস আমির, লিখন বিয়ে করতে আসছে গ্রামে। আমির কিছু বলল না। ফারিনা জানতে চান পাত্রীকে। কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোরল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলিও কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাই করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ মুখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এখনই যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে।